মনে আছে গ্যাপ ফিল করাবো আজকে? হ্যাঁ হ্যাঁ, কোনটা থেকে করাবেন সেটা বলছি, কোনটা এটা থেকে? হচ্ছে আপনি ক্যামব্রিজ 12 খোলেন, আর টেস্ট নাম্বার 8, মানে 4 নাম্বার টেস্ট আর কি, এখানে ভুল 8 দেওয়া আছে। ক্যামব্রিজ বুকটা ক্যাম্বিস খোলেন। কত? ক্যামব্রিজ 12, ক্যাম্বিস 12। আচ্ছা আচ্ছা। এটা একদম লাস্টের টেস্ট, 4 নাম্বার টেস্ট, 8 নাম্বার। ওকে। পাইছেন? জি, পাইছি পাইছি। আচ্ছা, ওকে, আমরা এবার ক্লাসে যাই। প্রথমে হচ্ছে আমরা গ্যাপ ফিল আমরা যখন কোশ্চেন পেপার হাতে পাবো, আমাদের সময়টা হচ্ছে মূলত 1 ঘন্টা, বুঝছেন আপু? সময়টা খুব শর্ট। এক্সাম হলে আপনি এই এতটুকু একটা ফেসেস পুরাটা পড়বেন। ওই এই যে পুরাটা পড়ে যে সলভ করবেন, আপনার হাতে কিন্তু এই সময়টা নাই। এই যে ফেসেসটা অনেক বিশাল, বুঝছেন? এখন জি। এর জন্য আমরা কিছু টিপস এন্ড টেকনিক্স ফলো করব, যেগুলো আমাদের এক্সাম হলে, মানে এগুলাকে বলে এক্সাম রুম টেকনিক আর কি। এগুলো কোনো গ্রামার না, বেসিক না। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম রুম টেকনিক গুলো শিখাবো, যেগুলো দিয়ে আপনারা এক্সাম মোটামুটি কোয়েশ্চেনটা সলভ করতে পারবেন। মিনিমাম অন্তত 6, 6.5, 7 এরকম ক্রস করতে পারবেন। আমার একটা বিশ্বাস, যদি আমার টিপস এন্ড টেকনিক্স গুলো আপনারা ফলো করেন। আচ্ছা, এবার আমি বলি গ্যাপ ফিল ভাইয়া, করার। তার আগে আমার তো একটু কোশ্চেন ছিল গ্যাস ফিলের জন্য, কালকে একটু রিসার্চ করছিলাম, একটু অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, বলেন। আচ্ছা, কোশ্চেন গুলো হচ্ছে যে আপনার আহ আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেনে যদি গ্যাপ ফিল হচ্ছে যে প্লুরাল হয়, হ্যাঁ, তাহলে কি সেটা প্লুরাল নাম্বারে লিখবো, মানে প্লুরালে লিখবো? মানে ফ্যাসেসে যা থাকবে তাই লিখবেন। এবার সিঙ্গুলার হোক প্লুরাল হোক, হ্যাঁ, আপনি যেটা গেস করবেন না, যেমন ধরুন কোনো কিছুর সামনে এ আছে, ঠিক আছে, তাহলে এটা গ্যাপ ফিলের সিঙ্গুলার নাম্বার হবে। ইভেন অ্যান্সারে যায় ওই সিঙ্গুলার নাম্বারটাই অ্যান্সার হবে। এটা ওই আচ্ছা, কোয়েশ্চেন আর প্যাটার্ন। রিডিং এর গ্যাপ ফিলের ক্ষেত্রে কি দাগ দিব নিচে, মানে শূন্যস্থানের নিচে দাগ দিব গ্যাপ ফিলের ক্ষেত্রে? না না, দাগ দেওয়া লাগবে না। দাগ দেওয়া লাগবে না, আপনি ও, জাস্ট অ্যান্সারটা লিখবেন, সবগুলা বড় হাতে লিখবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা জানার জন্য আর কি। আচ্ছা, এবার আমরা ধরেন আপনার কোয়েশ্চেন টাইপ যেহেতু এটা রিডিং ফেসেস 1, আপনার বেশিরভাগ সময় এরকম দুইটা টাইপের ফেসেস আসে। হয় ট্রু ফলস দেওয়া থাকে বেশিরভাগ, ট্রু ফলস আর গ্যাপ ফিল, এটা 1 নাম্বার কোয়েশ্চেন। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার দুইটা কোয়েশ্চেন টাইপ আসবে, এটা বিশেষ করে 1 নাম্বার ফেসেসে আপনি ফেসেসটা 2 ভাগ করবেন। কয় ভাগ? দুবার। প্রথম ভাগে হয় গ্যাপ ফিল আসবে, মানে যেহেতু ফার্স্ট সিরিয়ালে যদি গ্যাপ ফিল থাকে, প্রথম ভাগে গ্যাপ ফিল আসবে। আর দ্বিতীয় ভাগে হচ্ছে হয়তো ট্রু ফলস নট গিভেন আসবে। এটা বেশিরভাগ সময় এরকম হয় ভাইয়া, আমি যতটুকু রিসার্চ করছি শুধু একটা কেমিস্ট বুকে এরকম হয়েছে যে ফার্স্টে গ্যাপ ফিল ছিল, কিন্তু গ্যাপ ফিল ছিল লাস্টে, ট্রু ফলস ছিল লাস্টে, ট্রু ফলস চলে আসছে ফার্স্টে। মানে আপনি যখন স্ক্যান করবেন, এটা খুব রেয়ার, মানে একটা টেস্টে এরকম হয়েছে, বুঝছেন? জি। এই যে এখানে কোশ্চেন টাইপ দুইটা, যেহেতু এখানে আমরা দুই ফেজ, হ্যাঁ, আমরা মোটামুটি ধরতে পারি যে গ্যাপ ফিল যেগুলো আছে এগুলো মোটামুটি এগুলোর মধ্যে আসবে, বুঝছেন? জি। এখানে আমরা যখন স্ক্রিন করবো, আমরা গ্যাপ ফিল খোঁজা শুরু করবো কই থেকে? এই যে ফার্স্ট প্যারা থেকে খোঁজা শুরু করবো, বুঝছেন? এই প্যারাগুলো থেকে জি। আমরা স্ক্যান শুরু করবো। এবার সবগুলা মনে রাখবেন, এই ট্রু ফলস কখনো মানে সবসময় সিরিয়ালে আসে, বুঝছেন? এই যখন এখানে যখন একটা সংখ্যা আছে 1887, এটা হচ্ছে একটা সংখ্যা, আপনি মাথায় রাখবেন যে এখানে যেহেতু একটা নাম্বার আছে, এই এই যদি এই এম এসলে একটা সায়েন্টিস্টের নাম আছে, আমি জানি না সে সায়েন্টিস্ট না আর্কিওলজি নাকি যেই হোক, মানে ওর একটা নাম আছে। আমি যদি এই দুইটা ওয়ার্ড পাই, যে আমি বুঝবো যে এখান থেকে ট্রু ফলস এর খেলা শুরু, তার মানে গ্যাফিল এর আগে, বুঝছেন? যদি একটা জি। যদি একটা ভালো ওয়ার্ড ফান আর কি। এখন এখানে যদি কোনো নামও না থাকে, এই যেমন যদি বোডল প্রডিউসিং থাকে, তাহলে এত কষ্ট করে খোঁজার দরকার নেই। আপনি জাস্ট গ্যাপ ফিল্ডটাই লোকেট করবেন, দেন গ্যাপ ফিল শেষ হলে বুঝবেন যে যেহেতু এখানে আমরা সুন্দর একটা স্ক্যানিং ওয়ার্ড পাইছি। এই যে কোশ্চেনে যখন এই 1887 দিকে তাকাবেন না, যখন আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, যে আপনি মোটামুটি কয়েকটা কেমিস্ট করছেন, এই যে দেখেন এই জর্জ, এটা বড় হাতের লেখা একটা সায়েন্টিস্টের নাম, এগুলা কিন্তু চোখে লাগে, সেই লেভেলে চোখে লাগে। এই যে দেখেন এই 476 কিভাবে চোখে লাগতেছে, এই 1745, 1845, এগুলি কি সুন্দর চোখে লাগতেছে না? এখন জি। আমরা জি। খুঁজবো কি 1887, যেখান থেকে আমাদের গ্যাপ ফিলের টু ফলস নট গিভেন এর খেলা শুরু। জি।
আমরা এমনি জাস্ট এই অলরেডি। যে দেখেন, এই যে দেখেন, এই খুঁজবো, এই চোখের ইশারা একটু তাকাবেন, যেহেতু এখানে লাস্ট ফেরাতে তার এটা থাকবে না নাকি, এটা থাকবে, এখানেও জি থাকবে না, হয় এই ফেরাতে থাকবে, না হলে এর আগের ফেরাতে থাকবে, এভাবেই তো। যেহেতু জি এবার জি। আমি যখন একটা গেস করবেন আর কি, যে মাঝামাঝি টাইপের যে খোঁজা শুরু করবেন, ওই সেকেন্ড টাইপের ফার্স্টটা, এসে দেখেন আমরা 1887 পাইছি, দেখছেন? হ্যাঁ। এ এ এ তাহলে স্ক্যানিং করা ডান। আমি বুঝতে পারছি যে গ্যাপ ফিলের টু ফার্স্ট নট গিভেন খেলা কোথা থেকে শুরু। জি এখান থেকে হচ্ছে ট্রু ফলস এর খেলা শুরু, গ্যাপ ফিলের খেলা শুরু, এই কয়েকটা ফেরা, এইগুলো সব কালো করে দিবেন। এখান থেকে আর কোনো খেলা নাই, সব হচ্ছে এখানে সব হচ্ছে ট্রু ফলস এর খেলা। এর আগে হচ্ছে মামা তোমার গ্যাপ ফিলের খেলা। এবার স্ক্যান করব, লোকেট করব, মোটামুটি যদি নাও পাই তাহলে এখন আমরা ঠাসায় একটা রিডিং দিতে পারবো নাকি। ধরেন একটা পাইছি আর একটা পাই নাই, তাহলে আমরা কষে একটা রিডিং দিব, দেন আমরা লোকেট করবো, তাহলে আমাদের জন্য সুবিধা। মোটামুটি এখন আমরা কম করেও বুঝতে পারবো যে এখানে গ্যাপ ফিল আছে। আচ্ছা, যেহেতু জুমের টাইমটা খুব শর্ট, সময় বেশি নষ্ট করা ঠিক না, এবার আমরা স্ক্যান করব। আমরা ওকে স্ক্যান, পিকে দেখাতে, ও হ্যাঁ। আচ্ছা, আমাদের গ্যাপ ফিলের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, স্ক্যান। জি স্ক্যান আমরা কি করব? ভাইয়া আপনার প্রশ্ন হচ্ছে না ভাইয়া, স্ক্যান কি করবো আমি? স্ক্যান করবেন কি জানেন? স্ক্যান করবেন নেম, যদি কোনো সায়েন্টিস্টের নাম থাকে, সরি এটাকে আমরা বলি, যেহেতু আমরা পেপার বেসড, আপনি তো পেপার বেসড পরীক্ষা দিবেন নাকি, জি ভাইয়া। আপনি মার্ক করবেন মানে আন্ডারলাইন করবেন আর কি। ওই কোশ্চেন পেপার যখন হাতে পাবেন আপনি এটাকে মার্ক করবেন। মার্ক কি কি করবেন, মানে নিচে দাগ দিবেন অথবা আন্ডারলাইন করবেন, কি কি করবেন? নেম, বড় হাতের কিছু, ক্যাপিটাল। আপনি নোট নিতেছেন? জি জি নেম, ক্যাপিটাল, নাম্বার, প্লেস। আপনাকে ধরেন একটা জায়গার নাম বললো ইউনাইটেড কিংডম, আপনি হয়তো ফেসেসে হয়তো ইউনাইটেড কিংডম পাবেন না, কিন্তু গ্রেট ব্রিটেন হইলেও পাবেন, বুঝছেন? জি। হয়তো সেম জিনিসটা পাবেন না, কিন্তু মোটামুটি ওইটাই পাবেন। এবার হচ্ছে সাইন্টিফিক নেম, ধরেন আমরা 9-10 পড়ছিলাম অরিথে সেটিভা, অরিথে সেটিভা মানে হচ্ছে দান। এগুলো কিভাবে লেখে এটা তো জানেন, সাইন্টিফিক নেমগুলো একটু বাঁকা করে লেখে না? জি। এর অলরাইট ইজ আ। এই লেখাগুলা মানে দূর থেকে বাতির মতো জ্বলে। আপনি যখন সবগুলো দেখবেন জানা সাধারণ ভাবে লেখা, কিন্তু একটা বাঁকা করে লেখা, আপনার খুঁজতে সুবিধা হবে সাইন্টিফিক নেম। যদি সাইন্টিফিক নেমও না থাকে, আপনি কি করবেন, সরি সাইন্টিফিক নাম না, যদি সাইন্টিফিক নেম তো সার্চ করবেন, আরেকটা জিনিস খুঁজবেন, এই যে ইনভার্টেড জিনিস, যেমন ধরেন একটা, ধরেন দেওয়া আছে ক্যাসেল মানে দুর্গ, ধরেন এই জিনিসটাকে আপনার ইনভার্টেড করে দিছে এভাবে, বুঝছেন? জি কোশ্চেনের মধ্যে, তাহলে আপনি এগুলা এগুলা এভাবে যেরকম থাকে ফেসেসে, ওই যে ফেসেসের মধ্যে সেম থাকে, কোশ্চেন পেপারে যেরকম থাকে ফেসেসের মধ্যে সেম থাকে, আপনার খুঁজতে সুবিধা হবে, বুঝছেন? এরকম খুঁজুন। আর একটা হচ্ছে ইটালিক, সাইন্টিফিক ইটালিক যদিও সেম, আমি অবলাইজ দিয়ে লিখি অথবা ইটালিক। আপু আপনি নোটগুলা নিন, নোটগুলা পরে পাবেন না, বুঝছেন? জি জি, নোট নিতেছি। ইটালিক, এরপরে হচ্ছে ইনভার্টেড ইটালিক। আচ্ছা আমার মনে নাই এই মুহূর্তে আর, যদি মনে পড়ে আর অন্য। ইনভার্টেড কমা, কমা লিখছি। আচ্ছা আমার আর এই মুহূর্তে মনে নাই, যদি মনে পড়ে আমি বলবো আবার। মোটামুটি এগুলা দেখি, নোট টেনে আপনার ভাইয়া সবসময়। ইয়ার ইয়ার আরেকটা ইয়ার। ইয়ার এই তো নাম্বারের মধ্যে ইয়ার পরে, এই যে জি। এই নাম্বার মধ্যে সাল তো অবশ্যই নাম্বার তো নাকি, হ্যাঁ এরকম হ্যাঁ অবশ্যই। ক্যাপিটাল, নামের মধ্যে ক্যাপিটাল পরে, তারপর আমি ক্যাপিটাল একটা লিখছি, ধরেন কোনো কিছু ক্যাপিটাল অক্ষরে দেওয়া আছে, ক্যাপিটাল মানে কি, এটা ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ ইম্পর্টেন্ট এগুলো দেখে, বুঝি। এগুলা দেখে আন্ডারলাইন করবেন বা মার্ক করবেন। মার্ক করে জি ফেসেসে গিয়ে ডিরেক্ট এটা খুঁজবেন। আপনার ফেস কোশ্চেনে যদি এখানে যদি দেওয়া আছে, এই যেমন ধরুন আমি আপনাকে বলি এই যে 1700 সেঞ্চুরি, আপনার হয়তো ফেসেসে 1700 সেঞ্চুরি নাও থাকতে পারে। আমরা জানি যে 1700 সেঞ্চুরি মানে কত, মানে 1699 অব্দি যেটা থাকে এটাকে তো বলে 1700 সেঞ্চুরি নাকি। জি আবার 1701 তো আবার 1800 সেঞ্চুরি, আপনি এরকম কিছু দেখবেন, এগুলা দেখে লোকেট করবেন।
এগুলা দেখে এভাবে আন্ডারলাইন করবেন, আপনি পেন্সিল অথবা কলম দিয়ে আন্ডারলাইন করবেন। এই যে দেখেন এই 4000 BC, এটা কিন্তু পাইতে সুবিধা হবে। আমি যখন ফেসেসে 4000 BC পাই যাব, এই যে দেখেন। আচ্ছা আপু, আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়, বই এই আছে, অসুবিধা নাই। এই যে দেখেন 4000 BC আছে না? এই যে 4000 BC, এটা হচ্ছে ক নাম্বার কোয়েশ্চেনের ইয়া। এই যে দেখেন এই 4000 BC, এটা ক নাম্বার কোয়েশ্চেন? 3 নাম্বার না? হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নাম্বার। এই যে আমি যখন 4000 BC পাই গেছি, এই যে এই 4000 BCর আগ থেকে এগুলা কিসের আনসার? 1 আর 2 এর অ্যান্সার। 1 আর 2 এর আনসার। আপনি যে সবগুলা ধরে ধরে লোকেট করতে হবে জিনিসটা এমন না, বুঝছেন? এগুলা লোকেট করবেন, স্ক্যান করবেন, দেন হচ্ছে লোকেট করবেন। ঠিক আছে, এবার লোকেটের টিপস বলি। এরপর নাম্বার 2 হচ্ছে ফাইন্ড আউট। ফাইন্ড আউটে আপনি লোকে সবগুলা সার্চ এভরিথিং এট আ টাইম। আপনি কি করবেন, যখন নতুন নতুন আপনি শুধু গ্যাপ ফিল গুলো লোকেট করবেন, স্ক্যান করবেন, লোকেট করবেন, ঠিক আছে? যখন আপনি গুরু হয়ে যাবেন তখন কি করবেন, গ্যাপ ফিল প্লাস সাথে যদি ট্রু ফলস থাকে ওইগুলো একসাথে লোকেট করবেন। যখন আপনি ট্রু ফলস এর প্রথমটা পাই যাবেন তখন আপনি বুঝবেন যে এখানে ট্রু ফলস এর খেলা শেষ, খেলা শুরু, গ্যাপ ফিলে খেলা শেষ। আপনি যখন প্রথম প্রথম প্র্যাকটিস শুরু করবেন তখন আপনি শুধু গ্যাপ ফিল গুলো একসাথে লোকেট করবেন। এটা মানে হচ্ছে গুরুদের জন্য আর কি, মানে একসাথে দিয়ে দিছি সবসময়। তো আপনি যদি একটা না পান, ধরেন আপনি প্রথমে চোখের ইশারাতে নিলেন, যেহেতু অনেক কোশ্চেনের সাল থাকে না, নাম্বার থাকে না, বুঝছেন? হ্যালো। জি ভাইয়া। যেগুলোতে সাল থাকে না এগুলা বোঝা অনেক টাফ। ঠিক আছে, হয়তো আপনি খাবেন না, তাহলে সে ট্রাই এগেন। এই হ্যালো। আমার আমার কথা হচ্ছে যে এইটা সার্চ এভরিথিং এট এ টাইম। আপনি যদি একটাও না পান তাহলে ট্রাই এগেন করবেন এবং বি ফ্লেক্সিবল থাকবেন। আপনার সারি দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আপনার গ্যাফিল কোডিং হইতেই পারে, বুঝছেন? আপনার ফেসেসটা 1 নাম্বারটা একটু ইজি থাকে, আপনার 3 নাম্বার ফেসেসের যে গ্যাফিলটা থাকবে এটা অবশ্যই ইজি হবে না, নাকি? জি একটু টাফ হবে। তাহলে আপনার এই সারদার মন মানসিকতা থাকতে হবে। যদি গ্যাফিল যদি 3 নাম্বার কোয়েশ্চেন আসে, যে আপনি যদি স্ক্যান করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, আপনার 2-3টে সারার মন মানসিকতা থাকতে হবে। আপনার কোয়েশ্চেন থাকে 40টা, আপনি যদি 17টা মিস দেন তাহলে আপনার 6 থাকে, 23 পাইলে 6। তাহলে আপনার যদি 17টাও ভুল হয়, বা যদি 17টা নাও অ্যান্সার করেন, যদি টেস্টের 11টা অ্যান্সার হয়, তাহলে আপনার 6 থাকবে অ্যান্সার রিডিং এ, বুঝছেন? জি। এরকম ছাড় দেওয়ার মনোভাব থাকবে। আমি বলতেছি না যে ছাড় দিবেন, তাহলে হচ্ছে কি আপনার এই যে বি ফ্লেক্সিবল থাকতে পারবেন। আর আপনার যদি বি ফ্লেক্সিবল থাকেন আপনার কোয়েশ্চেন পরীক্ষাটা এমনি মোটামুটি কনফিডেন্ট থাকবেন। আচ্ছা, সবসময় আচ্ছা ভাইয়া, আবার একটু বলেন তো, ফাইন্ড আউটের ক্ষেত্রে, লোকেট করার ক্ষেত্রে প্রথমে কি করব? সার্চ করব, পরে সার্চ না পাইলে আবার কি করব? সার্চ এভরিথিং এট এ টাইম, আপনি সবগুলারে মোটামুটি। হ্যাঁ। আচ্ছা আমি দেখাই আগে এই 4000 BC, আমি হচ্ছে এই প্যাসেজটা হাতে পেয়েছি। আমার 2 মিনিট আমি যখন কোশ্চেনটা পাবো, ফার্স্ট 2 মিনিট আমার থিঙ্কিং কি, কোনটা কোন পাশে আছে আমরা এগুলো বের করা। এই যে দেখেন আমি সবগুলো এখন স্ক্যান করবো। এই যে ফার্স্ট সেঞ্চুরি BC, এটা মোটামুটি একটা স্ক্যান করা যায়, বড় হাতের আছে নাকি? এটা শাল, বাট জি। এটা কিন্তু বড় হাতের লেখা, আমি এটা স্ক্যান করব। এই 476 AD, এটা স্ক্যানিং ওয়ার্ড, শালও আছে আবার এডি বড় হাতেরও আছে। এই ফ্রম 10th সেঞ্চুরি, এই 1700 সেঞ্চুরি। এই যে জর্জ, নেম বলছিলাম না, জর্জ জি। রেভেনসকফট, এটাও একটা মোটামুটি স্ক্যান ওয়ার্ড। এই যে ব্লোন গ্লাস, এটা একটা নাউন, ঠিক আছে? এটাও মোটামুটি সেম থাকার সম্ভাবনা আছে। সবসময় যে শাল টাল নাও থাকতে পারে, এরকম স্ক্যানিং ওয়ার্ডও নেবেন। ব্লোন গ্লাস এটাও একটা নেওয়ার মতো ইয়া। এই যে দেখেন মিড 19th সেঞ্চুরি, 1899 সাল অব্দি হচ্ছে তো আপনার মিড 19th সেঞ্চুরি। এবার 1899 যদি 19th সেঞ্চুরি হয়, তাহলে মিড 19 কত হবে? 1840, 45, 50 সেরকম তো হবে নাকি? এটাকে তো বলে মিড নাইনটিন জি। সেঞ্চুরি
আপনি হয়তো এটা পাবেন না, জি কিন্তু ওই 1840 45 50 এরকম পাবেন। এই যে দেখেন এখানে ব্রিটিশ আছে, আপনার কোশ্চেনে কি ব্রিটিশ থাকতে হবে? এক্সাক্ট, আপনি যদি ইংল্যান্ড থাকেন আপনি বুঝবেন না। জি আপনি রাইডিং টাস্ক ট্যুর করানোর সময় আমি আপনাদেরকে শিখাবো, আপনার যদি থাকে যে ইংল্যান্ড দেওয়া আছে, আপনি লিখবেন গ্রেট ব্রিটেন, আপনি লিখবেন হচ্ছে ইউনাইটেড কিংডম, তাহলে হচ্ছে মানে একটা চেঞ্জ থাকে যেটা রাইটারে দেখলে খুশি হয়, বুঝছেন? জি এটা রাইটিং টাস্ক করানোর সময় দেখাবো। আর এখন আপাতত এটা মনে রাখেন, ব্রিটিশ থাকলে যে যে ব্রিটিশ থাকতেই হবে, থাকতে পারে আবার না থাকতে পারে, আপনার মন মানসিক থাকতে হবে যে আপনি মাথার মধ্যে রাখবেন যে আমি ইংল্যান্ড খুঁজবো, লন্ডন খুঁজবো, ইউনাইটেড কিংডম খুঁজবো, যেটাই পাই। আচ্ছা, আমার মোটামুটি এগুলা স্ক্যান করা শেষ হয়েছে। যেহেতু আজকে আমাদের গ্যাফিল ক্লাস, আমি ট্রু ফলস মোটামুটি করাবো না, শুধু একটা স্ক্যানিং ওয়ারটা নিছি, যে দেখাইছি যে দেখেন গ্যাফিলের খেলা একটু পর্যন্ত শেষ, আপনি এভাবে লোকেট করবেন। এবার আমরা সলভিং মোডে যাব নাকি? জি সলভিং মোডে যাওয়ার আগে আমি আপনাকে কি বলছি, ফাইন্ড আউটের ক্ষেত্রে রুলস কি, সার্চ এভরিথিং এট এ টাইম। আপনি যেহেতু সবগুলা স্ক্যান করছেন, এইগুলা যখন আপনার স্ক্যান করা ডান, আপনি হচ্ছে কি সবগুলা মাথায় রেখে ফেসেসে যাবেন। ফেসেসে গিয়ে এভাবে সবগুলো একসাথে খুঁজবেন, দুই ভাগ করে ফেলবেন ফেসেস, এইগুলোতে থাকতে পারে এই যে জর্জ রেভেনস্কোফট, এই যে এই 1745 থেকে 1845, মানে মিড 19th সেঞ্চুরি, বুঝছেন? জি মানে মোটামুটি একটু গেস নিয়ে নেবেন। এই যে যে দেখেন এই যে ফার্স্ট সেঞ্চুরি এডি, এই ফার্স্ট সেঞ্চুরি বিসি, এই যে 776, কই 776 আমরা দেখছিলাম না? এই জি যে 6 দেখছিলাম। এই যে 776 এডি, এই যে দেখছেন? এভাবে জি মোটামুটি আপনি ফেসেসটাকে ম্যাপিং করে ফেলবেন। আপু বিশ্বাস করেন, আপনার কোচিং এ শিখাবে যে কিভাবে রিডিং পুরো ফেসেস করে কিভাবে বুঝতে হয়, কিন্তু আপনি এক্সাম হলে এটা সম্ভব না ভাই। এই পুরো ফেসেসটা পড়বেন, সলভ করবেন, এগুলো হয় না বাস্তবে। আপনি যখন আইডি ব্রিটিশ কাউন্সিলের হলে যাবেন, তখন আর ওই মেন্টালিটি থাকে না, পুরো ফেসেসটা পড়বেন, আর সময়ও কাভার হবে না। আপনার এই ফেসেসটা কতটুকু দেখছেন? 2 পৃষ্ঠা। আপনার রিডিং ফেসেস 3 আর 2 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা হয়, বুঝছেন? আচ্ছা, আমরা সময় শর্ট, আমরা সলভিং মোডে যাই। আমাদের এটাও মোটামুটি হয়েছে, ফাইন্ড আউট আমরা কি করব, সার্চ এভরিথিং এট এ টাইম, ট্রাই এগেন, যদি না পাই বি ফ্লেক্সিবল, আমরা নেক্সটটাতে যাবো। এরপরে হচ্ছে স্টেপ 3। সেটা কি? স্টেপ 3 হচ্ছে আপনি আশেপাশে তাকাবেন, মানে বুঝবেন কি থাকতে পারে না থাকতে পারে, মানে হচ্ছে কমন সেন্স, ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ব্রেইন, প্রেডিক্ট করবেন, চেক গ্রামার, এস ভি ও, এস ভি মানে বুঝছেন, সাব না ভাইয়া। বার্ব, বার্ব, আরে বার্ব এগ্রিমেন্ট, বুঝছেন? সাবজেক্ট যদি সিঙ্গুলার হইলে অ্যান্সার, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে বা ভার্ব প্লুরাল হবে, বুঝছেন? থার্ড পারসন সিঙ্গুলার জি নাম্বারের সাথে এস বা ইয়ে যোগ হয়, হি থাকলে হি গোজ হবে, আই থাকলে আই গো হবে, এগুলা মানে মোটামুটি আপনি কোশ্চেন দেখে ম্যাপ করে ফেলবেন যদি জি এগুলো করবেন। এবার আমি বলি, এই যে সলভ দি মিট ফর করবেন, আসলে যে জিনিসগুলো জানা দরকার, আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে লেখাগুলো আমি বলবো, এগুলো লেখা আমার দ্বারা সম্ভব না, আপনি লেখেন, বাংলা টাইপিং আমি পারি না। হুম। লিখবেন গ্যাপ ফিল আচ্ছা রুলস, এক পাশে লেখেন গ্যাপ ফিল রুলস। হ্যাঁ ভাই লিখছি এগুলো। গ্যাপ ফিল রুল কি, স্টার্ট দেন, লিখবেন গ্যাপ ফিলে 70 থেকে 80% নাউন হয়। এটা গ্রামারের ক্ষেত্রে। হ্যাঁ, মানে একটু আইডিয়া নিবেন আর কি, কোথায় গ্রামার হবে কোথায় কি হবে। আপনি লিখবেন যে বেশিরভাগ সময় নাউন হয়, আমি আপনাকে দেখাইতেছি। গ্যাপ ফিলে 70-80% নাউন হয়। এই যে দেখেন, এই আর্লি হিউম্যানস ইউজড এ ম্যাটেরিয়াল, একটি ম্যাটেরিয়াল ব্যবহার করে কল্ড, এটাকে কি বলে? কল্ড কি, কি বলে? কি আলু বলে নাকি পটল বলে নাকি মুরগির ডিম বলে? এটা কি?
এটা একটা নাম না? যদি ডিম হয় এটা একটা নাম জি না? যদি অ্যালুমিনিয়াম হয়, যদি আপনার যদি ফ্লাওয়ার হয়, এটা কি একটা নাম? মানে কি নাউন তো নাকি? নামবাচক গুলোকে তো নাউন বলি আমরা। ঠিক আছে। জি জি। এ এ দেখেন, বিসি ড্যাশ মেড অফ স্টোন। এটা এই জিনিসটা কি মেড অফ স্টোন? এটা কি লোহা মেড অফ স্টোন, নাকি হাউস মেড অফ স্টোন, নাকি বাসা বাড়ি মেড অফ স্টোন? এটা কি, এটা তো একটা নাউন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাউন হবে। এই যে গ্লাস ওয়াজ কালার্ড বিকজ অফ দা কি ইন দা ম্যাটেরিয়াল, এখানে ভিতরে কিছু একটা আছে। ঠিক আছে। এটা জি, কি নাউন নাউন। এটা নাউন হতে পারে, যেহেতু দা আছে। দা থাকলে হয় প্লুরাল নাউন হবে, নাহলে আনকাউন্টেবল নাউন হবে। বুঝছেন? জি আচ্ছা, এগুলো পরে বলতেছি। এরপরে সেকেন্ড রুলসটা লেখেন। নাউন তিন জি। ভাবে বসে, হয় সিঙ্গুলার না, আমরা বইতে কি শিখছি? নাউন দুই প্রকার না? সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। ঠিক আছে। পুরো- আজকে লিখে রাখবেন নাউন কয় প্রকার, তিন প্রকার। লেখেন। জি, লিখতেছি। হয়ে গেছে লেখা। নাউন তিন প্রকার কি কি? এক হচ্ছে সিঙ্গুলার নাউন। জি ভাইয়া বলেন। নাউন হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে প্লুরাল নাউন, যেটা বহু বচন, মানে এস দিয়ে থাকে আর কি, প্লুরাল নাউন। জি এবার জি। আর এবার কথা তারপর হচ্ছে একটা। ভাইয়া না, একটা হচ্ছে নাউন দিয়ে হবে ভাইয়া। তিন নাম্বার নাউন কোথেকে আসলো? তিন নাম্বার নাউনটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। আপনি ওয়াটারকে মাপেন তো, কয়টা ওয়াটার এখানে? সিঙ্গুলার নাউন আপনি কেমনে বলবেন এটা? এটা হচ্ছে তিন নাম্বারটা কি, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। জি এটা অনেকে বলে দুই প্রকার, আমি জানি এটা ঠিক না বলা, বাট আপনার আমাদের করেছে আইএলটিএস 6.5। এটা দুই প্রকার তিন প্রকার আমার এত কিছু জানার দরকার নেই, আমি জানি যে তিন প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, যেটা হচ্ছে হি, আই, ইউ, এরকম। আবার প্লুরাল নাউন হচ্ছে, যেমন ধরেন হাউজেস, টেন্টস, তাবু, তারপর অনেক কিছু। এবার আনকাউন্টেবল নাউন কি কি? ওয়াটার আছে, ওয়াটার আনকাউন্টেবল। আর্থকোয়াক, আপনি ভূমিকম্পের মাপতে পারবেন? জি। না। এগুলো তো মাপা যায় না নাকি? তাহলে এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল। যদি দা থাকে, দা থাকলে যে কোনো কিছু হইতে পারে, সিঙ্গুলার নাউনও হইতে পারে। যা দা কাউ হইতে পারে না? দা হাউস হইতে পারে না? হাউসটা আপনি মাপতে পারবেন? দা হাউস, দা ওয়াটার, এগুলো আপনি মাপতে পারবেন? দা থাকলে যে কোনো কিছু হইতে পারে। সিঙ্গুলার নাউনও হইতে পারে, প্লুরাল নাউন হইতে পারে, আনকাউন্টেবলও হইতে পারে। ঠিক আছে। এটা লেখেন। জি। যদি এ এন এন থাকে, এ কমা এন থাকে, তাহলে সিঙ্গুলার নাউন বসবে। পুরো নাউন। লিখছেন? জি জি দা থাকলে যে কোনো কিছু হতে পারে, এটা লিখছেন? জি। আচ্ছা, এবার আর্টিকেল না থাকলে কি হবে? যদি আর্টিকেল না থাকে, তাহলে এখানে হয় প্লুরাল নাউন বসবে, না হলে আনকাউন্টেবল হবে। যদি কিছু না থাকে, কিছু না থাকলে সিঙ্গুলার নাউন কম বসে, বেশিরভাগ সময় প্লুরাল বসে অথবা আনকাউন্টেবল বসে। আর কোনো আর্টিকেল না থাকলে হচ্ছে যে। আর্টিকেল না থাকে, এ এন দাঁত না থাকলে, তাহলে প্লুরাল বসবে, না হলে আনকাউন্টেবল বসবে। জি, লিখছি। আচ্ছা, এবার আপনি এগুলো কি জানেন? সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এগুলো তো জানেন নাকি? জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো তো তাহলে আমার মনে হয় না অন্যান্য ক্ষেত্রে এগুলো বলা দরকার। আচ্ছা, এবার নাউন ছাড়া আর কি বসে গ্যাপ ফিলে? নাউন ছাড়া গ্যাপ ফিলে অন্যগুলোর ক্ষেত্রে বেশিরভাগ, আর 20%, যে 70-80% থাকে, আর 20-30% কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমি যা বলতেছি সব লেখেন না, বাকি 20-30% অ্যাডজেক্টিভ বসে, ভার্ব বসে, অ্যাডভার্ব বসে। বাকি 20। 20%, 30% অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বসে। জি ভাই, লিখছি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এই আরেকটা নোট লেখেন। লিখবেন খালি ঘরের পরে যদি আহ কি জানি, খালি ঘরের পরে নাউন থাকলে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই যে খালি ঘর,
এ বয় এটা কি নাউন না? বয়টা কি? এই যে খালি ঘর। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা, কি লিখছেন? মাইক্রোফোন অফ হয়ে গেছে। আহ খালি ঘরের পরে যদি খালি নাউন করে থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা কি বুঝি? দোষ, গুণ, ভালো, খারাপ, মানে যে একটা হ্যাঁ নাউনটাকে নাউন। বিশেষ, নাউনটাকে বিশেষায়ন করে। আচ্ছা, এই যে খালি ঘর, হ্যাঁ হ্যাঁ। এরপরে বয়, আমরা এখানে কি বসাইতে পারি? এ গুড বয়, গুড বয়, ব্যাড বয়। অথবা ব্যাড বয়, অথবা অন্ধ বালক, ব্লাইন্ড বয়। এই যে ব্লাইন্ড, জি এটা কি নাউন দ্বারা মানে মডিফাই করছে না? এটা কি, সে কি অন্ধ, নাকি কানা, নাকি কি, নাকি ভালো না খারাপ না বখাটে, এটারে বিশেষায়িত করছে না? এ খালি এ জি জি থাকলে, যে এই যে এ থাকলে যেহেতু সিঙ্গুলার নাউন বসে, এ থাকলে সিঙ্গুলার নাউন বসে দিয়েন না। এ খালি করার পর আবার কি আছে, এটা দিকেও খেয়াল করিয়েন। খালি করার পর যদি নাউন থাকে তাহলে ওইটা বসাবেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রামার। এবার আসেন, যদি এ থাকে, এ যেমন ধরুন এ ড্যাশ ইজ গুড, ইজ সামথিং আছে, ইজ সামথিং, তাহলে এখানে এ আছে, এখানে নাউন, এখানে কি হবে? নাউন হবে না? জি। এখানে ধরেন এ বয় হইলো, এ বয় ইজ, ইজ না থাকে অন্য কিছু থাকতে পারে, আমি আন্দাজে দিয়ে দিছি। যাই হোক, এ বয় হচ্ছে, এ এ থাকি, যদি খালি করার পর যদি নাউন না থাকে বা অন্য কিছু থাকে বা ভার্ব থাকে, যেহেতু সাবজেক্টের পর ভার্ব বসে, যদি এখানে যদি নাউন তো সাবজেক্ট হিসেবে বসে, এ বয় তো সাবজেক্ট, এরপরে এখানে যদি আপনার ইয়ে থাকে, এটাকে কি বলে জানি, এ ভার্ব থাকে, তাহলে বুঝবেন যে এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট হিসেবে নাউন বসবে। এগুলো হচ্ছে মূলত গ্রামার, বুঝছেন? ভাইয়া বুঝি নাই কি যেন ভার্বের কথাটা একটু বললেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে না? হ্যাঁ সামি, হ্যাঁ। সামি ইজ আ গুড বয়। এবার সামির পরে ইজ, ইজ মানে কি সাবজেক্টের পরে সামি এখানে সাবজেক্ট হিসেবে বসছে না? ইজ কি ভার্ব না? জি। এই হ্যাঁ খালি ঘর, এ যে এ আসছে, এরপরে যদি খালি ঘর থাকে তাহলে এটা কি বসবে? পরে যদি নাউন না থাকে, ভার্ব থাকে, নাউন না থাকে, যদি ভার্ব থাকে, ধরেন ইজ, ইজ দেওয়া আছে, তাহলে এখানে কি খালি ঘর কি বসবে? নাউন বসবে না? জি নাউন সাবজেক্ট হিসেবেই তো বসবে নাকি? তাহলে এ বয় ইজ আ কি, এখানে এ একটা সাবজেক্ট বসবে, মানে কি সে নাউন বসবে। এখন এই নাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা আপনি কিভাবে বুঝবেন? ওই আগে যদি কিছু না থাকে তাহলে, জি, সেটা ভার্ব থেকে বুঝবো না। এটা ভাব থেকে বুঝবেন। জি হ্যাঁ, জি। যদি আগে কিছু না থাকে, ধরেন আগে কিছু নাই, সেন্টেন্স শুরু হয়েছে এভাবে, ড্যাশ ইজ আছে, তাহলে ইজ মানে কি বুঝেছি এখানে আপনার? এখানে ভার্বটা সিঙ্গুলার নাউন ইজ না? দিয়ে একজন- ভার্বটা সিঙ্গুলার ভার্ব না? জি জি। ভার্বটা ইজ যেহেতু দিয়ে একজন বুঝি। সিঙ্গুলার ভার্ব, তাহলে গ্যাপ ফিলে কি বসবে? সিঙ্গুলারই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো আসলে বোঝানোর কিছু নেই। তারপরে আজকে ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আপনাদেরকে আমার মানে মনে হয় বুঝালে ভালো হয়, এই কারণে এগুলা বলতেছি। এগুলা আপনি যেহেতু ইংলিশ আচ্ছা। ডিপার্টমেন্টে আছেন, আপনি অনেক কিছু জানেন এগুলা। আহ, তাই তো পার্টিসিপেন্ট শুধু আমি আর আপনি। ও আচ্ছা, উনি বাইরে গেছে নাকি? আচ্ছা, সমস্যা নেই, যে থাকাচ্ছে থাকবে। আহ এই হচ্ছে গ্যাপ ফিলের রুলস মূলত। আর আমার হচ্ছে জুমটা হচ্ছে টাকা দিয়ে পেমেন্ট করি নাই, তো আমি 40-45 মিনিটের বেশি ক্লাস করতে পারিনি। হয়তো বা টাইম শেষ হয়ে গেলে আমি আবার ইনভাইট দিলে আবার ঢুকিয়ে, বুঝছেন? যে কোনো মুহূর্তে, তার 7 মিনিট আছে ক্লাসের বাকি, যে কোনো মুহূর্তে বার করে দিবে। আচ্ছা, আমরা এই রুলস আচ্ছা। গুলো, আচ্ছা আমরা তাহলে রুলস গুলো লেখা শেষ নাকি? জি জি। এই রুলস গুলা লিখছেন তো নাকি? আমি যেগুলো মুখে বলছি এগুলা, হ্যাঁ সবগুলো লিখছি। আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করবো, বুঝছেন? আপনি যদি কোনো কিছু না বুঝেন, এই ভিডিওটা আবার দেখবেন। আচ্ছা এই যে, এই যে গ্রামার গুলা, এগুলা আপনার যে কি কাজে লাগবে, আপনি রাইটিং এ কাজে লাগবে, এই কাজে লাগবে, সেই কাজে লাগবে, ঠিক আছে? আপনি হয়তো এক এমপ্লয়িজ দিলেন, দিয়ে আপনি ফ্লুরাল নাউন দিয়ে রাইটিং লেখা শুরু করলেন, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জের থেকে মার্ক কাটলো। এই যে এগুলো এর মোট কথা হচ্ছে আইএলটিএস এর গ্রামার রুলস হচ্ছে এইগুলা। ওই যে কোচিং এর মতো বেসিক বেস,
ওই এই বেশ সে বেশ এগুলো নাই ভাই, এগুলো আপনি নিজেও পারেন না, এগুলো সবাই পারবে মোটামুটি যারা ইন্টার কমপ্লিট করছে, এগুলো সবার দ্বারা পারার কথা। আচ্ছা, এবার আমরা সলভিং মোডে যাই, নাকি ক্লাসটা এখন এখানে গ্রামার ক্লাস হিসেবে রেকর্ড অফ করে দিতাম, নিউ ক্লাস রেকর্ড করতাম, কোনটা? আপনার ইচ্ছা, কারণ আপনি যেহেতু যেটা 6 মিনিট ভালো আছে, বুঝেন। যেহেতু 6 মিনিট আছে, আমার মনে হয় না এটা কভার করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেটে দিয়ে আবার দেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপু, আমি আবার ইংরেজি দিচ্ছি।